সিনহা হত্যা মামলার ৩ সাক্ষী গ্রেপ্তার, কাল রিমান্ড শুনানি। করোনার প্রথম ভ্যাকসিন তৈরির দাবি রাশিয়ার, টিকা নিলেন পুতিন কন্যা। করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, কাল থেকে অনলাইন ব্রিফিং হবে না। সচেতনতার কথা মানলেও মুখে মাস্ক নেই অনেকেরই। সীমিত পরিসরে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপন। দেখছেন এটির নিউজ। ৬টার নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী চলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানাবো বিস্তারিত। সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের করা মামলার ৩ সাক্ষীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও নিজামুদ্দিনকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আগামীকাল শুনানির দিন ধার্য করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালত। সোমবার রাতে টেকনাফের নারিস বুনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া এই ৩ জন অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে ডাকাত বলে প্রচার করেছিল। তারা পুলিশের দায়ের করা হত্যা মামলার সাক্ষী। ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিও চিত্র ধারণ করে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। ৫ আগস্ট তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করে। আসামি করা হয় ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী সহ ৯ জনকে। পরদিন আদালতে আত্মসমর্পণ করে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ সহ আরও ৭ আসামি। মামলার তদন্ত করছে র্যাব। সাবেক সেনাকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পুলিশের ৩ সাক্ষী নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও নিজামুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। যেমনটি বলছিলাম দর্শকে, এবং তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী, আমাদের প্রতিনিধি, কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার সঙ্গে। অর্পণ বড়ুয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দর্শকদেরকে জানাছিলাম যে সেই রিমান্ড চেয়ে যে আবেদন করা হয়েছে সেটার কাল শুনানি হবে। এই নিয়ে আদালত কি কি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সেই সম্পর্কে আমাদের জানাবেন। জলি, আপনি যেমনটি বলছিলেন, আমি আদালত চত্বরে এখন অবস্থান করছি। কক্সবাজার সহকারী সিনিয়র জুডিশিয়াল সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং র্যাবের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং সেই রিমান্ডের শুনানির দিন, পরবর্তী শুনানির দিন আগামীকাল নির্ধারণ করেছে আদালত। আপনি যেমনটি বলছিলেন, যে তিনজনকে আটক করা হয়েছে তারা আসলে পুলিশের করা মামলার অন্যতম সাক্ষী ছিলেন এবং যে মামলায় আটক করা হয়েছে সেই মামলাটি হচ্ছে অবসরপ্রাপ্ত সিনহার বোন বাদী হয়ে যে মামলাটি কক্সবাজার আদালতে করেছিল সেই মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি হিসেবে 3 জনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে আমরা র্যাবের দেখতে পেয়েছি, তদন্তকারী কর্মকর্তারা এখানে এসেছেন র্যাবের পক্ষ থেকে। যদিও এখন আমাদেরকে বলা হয়েছে আজকে দুপুর 2টার দিকে টেকনাফের নারিসবুনি এলাকা থেকে এই 3 জন সন্দিগ্ধ আসামিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সিনহা হত্যা মামলায় আসলে তাদেরকে আটক করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। যদিও এখনো পর্যন্ত তারা তাদের কাছ থেকে কি তথ্য পেয়েছে তদন্তের স্বার্থে আসলে তারা আমাদেরকে এখন বিষয়গুলো আসলে স্পষ্ট করে বলেনি। তবে তারা র্যাব আমাদেরকে বলছেন যে যেহেতু এই 3 জন আসামি যাদেরকে আটক করা হয়েছে তারা ঘটনার দিন ডাকাত বলে আসলে সেখানে অপপ্রচার চালানো হয়েছিল। এই কারণে আসলে মেজর সিনহা হত্যাকাণ্ডের নেপথ্যে তারাও জড়িত থাকতে পারে বলে র্যাব আসলে ধারণা করছেন। হেলাল উদ্দিনের আদালতে কিছুক্ষণ আগেই তাদেরকে হাজির করা হয়েছিল এবং র্যাবের পক্ষ থেকে যে রিমান্ডের আবেদন করা হয়েছে সেটি বিজ্ঞ আদালত আসলে সেটি পর্যালোচনা করে আগামীকাল পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন। আপনি জানেন ইতিপূর্বে সিনহার বোনের করা মামলায় 7 জনকে আটক করা হয়েছিল। 7 পুলিশ সদস্য, সেই বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত সহ টেকনাফ থানার ওসি এবং 7 পুলিশ সদস্যকে আটক করা হয়েছিল
যে 7 জনের মধ্যে আদালত 4 জনের জেল গেটে জিজ্ঞাসাবাদ এবং তিনজনকে রিমান্ডে নেওয়ার জন্য আসলে আদেশ দিয়েছিল। এখনো রিমান্ডের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার দিকে আসলে এগুচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও জেল গেটের যে 4 জনকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও র্যাব আমাদেরকে নিশ্চিত করেছেন। আসলে জলি আমার কাছে ছিল আদালত চত্বর থেকে সর্বশেষ খবর। জলি, অসংখ্য ধন্যবাদ অর্পণ বড়ুয়া, আপনি তো আছেন সেখানে, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে এই মামলা সংক্রান্ত যে আপডেট সেগুলো জানাতে পারবো। দর্শক, এরই মাঝে একটি আশার সংবাদ জানাবো আপনাদের। করোনার প্রথম ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই জানিয়েছেন, রাশিয়ায় তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। তিনি বলেছেন তার মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট। প্রেসিডেন্ট পুতিন জানালেন, মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা ভ্যাকসিনটির ব্যাপারে সবুজ সংকেত পান। এখন তারা গণহারে এর উৎপাদন শুরু করবেন। তিনি আরও জানান, এই টিকা দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হবে। তার মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করার পর সামান্য জ্বর এসেছিল, তবে দ্রুতই তার তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। এবার পর্যায়ক্রমে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। গত 12 জুলাই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ হয়েছে। এরপর 22 জুলাই রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে তাদের ভ্যাকসিনটি প্রস্তুত। এ মাসের শুরুতে জানানো হয়, অক্টোবর মাস থেকে জনগণকে কোভিড-19 ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হবে। এবারে জানাবো worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত 2,02,81,691 জন, সুস্থ হয়েছেন 1,32,05,974 জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে 7,39,785 জনের। এদিকে বাংলাদেশে মোট আক্রান্ত 2,63,503 জন, সুস্থ হয়েছেন 1,51,972 জন এবং এই পর্যন্ত মৃত্যু হয়েছে 3,471 জনের। যেমনটি জানাচ্ছিলাম দর্শক, যে করোনায় গত 24 ঘন্টায় দেশে মারা গেছেন 33 জন আর নতুন আক্রান্ত 2,996 জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছে 1,535 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত শেষ অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,996 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,63,503 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 20.22%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,535 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,51,972 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.67%। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন 3,471 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। বেলা 2:30টার অপেক্ষার পালা আপাতত শেষ। আগামীকাল থেকে করোনার আপডেট তথ্য জানাতে আর কোনো ব্রিফিং হবে না। এখন থেকে করোনার তথ্য জানতে অপেক্ষা করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস রিলিজের জন্য। আরিফ জামলের রিপোর্ট। চীনের করোনা ভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে নিয়মিত তথ্য জানানো শুরু করে বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। 8 মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত মানুষের খবর জানা যায়। আমাদের এই সার্ভিলেন্স পদ্ধতির মধ্য দিয়ে এবং আমরা যে হটলাইন বিভিন্ন সার্ভিলেন্সগুলো করছিলাম তার মধ্য দিয়ে 3 জন রোগীকে শনাক্ত করেছি। এরপর বাংলাদেশে রোগটির বিস্তার ঘটতে থাকলে সতর্কতা হিসেবে অনলাইনে ব্রিফিং শুরু করে IEDCR। এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হওয়া অনলাইন ব্রিফিংয়ে জুম অ্যাপের মাধ্যমে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ রাখা হয়। করোনা ব্রিফিংয়ের শুরুতে সময়ের হেরফের থাকলেও পরে অনলাইন ব্রিফিংয়ের সময় নির্ধারণ করা হয় দুপুর 2:30টায়। শুভ অপরাহ্ন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে বুলেটিন আকারে অনলাইন ব্রিফিংয়ে করোনার তথ্য জানানো শুরু হয়। এর মধ্য দিয়ে সাংবাদিকদের অংশগ্রহণ বা প্রশ্নোত্তরের সুযোগ বাদ দেওয়া হয় এবং এ পর্যন্ত শনাক্তের হার এপ্রিলের শেষে IEDCR এর বদলে করোনার নিয়মিত ব্রিফিং শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর অনলাইনে বুলেটিন আকারেই। 20 জন এ পর্যন্ত সুস্থ। সবশেষ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় 12 আগস্ট থেকে করোনা নিয়ে আর ব্রিফিং করবে না তারা, তবে তথ্য জানানো হবে। যে আগামীকাল থেকে এই অনলাইন ব্রিফিংটি আর হবে না, তবে যথারীতি প্রেস রিলিজ যেটা দেওয়া হয় সেই প্রেস রিলিজ
সবাইকে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনারা সবগুলি তথ্যই আপনারা জানতে পারবেন। তথ্য প্রবাহে কোনো অসুবিধা হবে না। তথ্য নিয়মিতভাবেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হবে। যদিও ব্রিফিং বন্ধের সিদ্ধান্ত কেন নেওয়া হলো অথবা পরে আবারও করোনা নিয়ে ব্রিফিং করা হবে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি শেষ ব্রিফিং এ। সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই স্বাস্থ্য নিয়ম মেনে চলবেন, রোগ প্রতিরোধে সহায়তা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। মাস্ক আর স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন অনেকেই, তবে মানছেন না। এসব ব্যাপারে বেড়েছে অবহেলা, বেড়েছে গাফিলতি। না মানার দলে যারা, তারা চাইছেন রাষ্ট্র আরও কঠোর হোক। 52 বাজার 53 গলির শহর ঢাকা ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবেই পরিচিতি এখানকার ওল্ড টাউনের। ঈদুল আজহার পর সেখানে দেখা গেল বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক, স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। নানা অজুহাত তাদের। ভুলে গেছি তো, ওই জন্য পকেট রাখছি। ভুলে গেছিলাম। ও আচ্ছা, মাস্ক পকেটে আছে। ইমিডিয়েটলি আপনার ভ্রাম্যমাণ আদালত প্রত্যেকটা এলাকায় আপনি বহর রাখেন। কেবল বাসাবাড়ি এলাকাতেই নয়, ওল্ড সিটির দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানেও করোনা সংক্রমণের ঝুঁকি বেশি। তারপরও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন ক্রেতা বিক্রেতা। অসুবিধা হয়, রোদ তো অনেক, গরমে অসুবিধা হয়। বলতে আমরা এই করতেছি, কিন্তু সরকারকে দায়ভার দিলাম না। যদি এটার জন্য জরিমানা করা হয় সেটার জন্য আমি প্রস্তুত, কারণ হচ্ছে বলটা আমার। সবসময় মাস্ক পরে থাকি, আজকে মাস্ক পরতে খেয়াল আসলো না। রাজধানীর অন্য এলাকাগুলোতেও একই দশা। মাস্ক ছাড়া যারা বেরিয়েছেন, নিজের ও অন্যদের জন্য বিপদ ডেকে আনছেন তারাই। কেবলমাত্র ফোনে আলাপ করেছিলাম তো, সরি, এটার জন্য আসলে দুঃখিত। মাস্ক তো পকেটে ছিল, আর কি ভুলে করে ফেলেছি। না আসলে ভুলে গেছে, সরি। এই বাস্তবতায় সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে সরকারের পক্ষ থেকে নির্দেশনাও দেয়া হয়। গতি ফিরে এসেছে ভ্রাম্যমাণ আদালতের। জন্মাষ্টমীর ছুটিতেও লালবাগে ঢাকা জেলা প্রশাসনের নিয়মিত অভিযান। যারা মাস্ক পরছেন না, জরিমানা গুনতে হচ্ছে তাদের। মাস্ক ছিল না, মাস্ক পরে গেছে, এই জন্য তারপর 200 টাকা জরিমানা করছে। এরপরও কি সচেতন হচ্ছেন সাধারণ মানুষ? জরিমানাটা আমরা খুবই নগণ্য পরিমাণই করি, জাস্ট তাদেরকে সচেতন করার জন্য, যে পরবর্তীতে তারা যাতে এই ভুলটা না করে, মাস্ক ছাড়া যাতে না বের হয়। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। ঘরের বাইরে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানানো হয়েছে। আর মাস্ক পরায় কতটা সচেতন হলো মানুষ, রাজধানীর কাঁঠালবাগানের পরিস্থিতি জানাতে আমরা যুক্ত হচ্ছি সাব্বির আহমেদের সঙ্গে। আমাদের সহকর্মী সাব্বির আহমেদ আছেন সেখানে। সাব্বির আহমেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই যে আমরা বলছি, প্রতিবেদনও দেখাচ্ছিলাম যে রাষ্ট্র কঠোর হলে জনগণের মধ্যে সচেতনতা আসবে, মোবাইল কোর্ট পরিচালনার কথা বলা হচ্ছে। এই যে রাষ্ট্র কঠোর হলো, কি অবস্থা দেখছেন, প্রতিফলনটা কেমন? ধন্যবাদ জলি। আসলে বারবারই বলা হচ্ছে যে মাস্কের কোনো বিকল্প নেই এই করোনা থেকে মুক্তির জন্য। নিজেকে যেমন আসলে সেফ রাখা, পাশাপাশি অন্য যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকেও নিরাপদে রাখার জন্য এই মাস্ক পরার কোনো বিকল্প নেই। আর এই ক্ষেত্রে সবাই যেন মাস্ক পরে, সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এবং মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে আজকে রাজধানীর প্রায় অন্তত 11টি পয়েন্টে এই মোবাইল কোর্টগুলো পরিচালনা করা হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে এই মাস্ক না পড়ার কারণে নির্বাহী যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি জরিমানা করেছেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি কাঁঠালবাগান এলাকায় এবং আমরা রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি সহ বেশ কয়েকটি জায়গা ঘুরে এসেছি এবং পুরনো ঢাকায়ও ঘুরে এসেছি। সেখানে আমরা দেখেছি যে মানুষ আসলে অনেকেই সচেতন, আবার অনেকেই অসচেতন, এবং যারা অসচেতন তাদেরকেই আসলে জরিমানা করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে এখানে যিনি বিজ্ঞ নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি জরিমানাগুলো করছেন। আমরা একটু তার কাছ থেকে একটু অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই যে আপনারা তো মোবাইল কোর্ট পরিচালনা করছেন, সেক্ষেত্রে আসলে কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন এবং যারা এই ধরনের মাস্কগুলো পরছে না তাদেরকে আসলে কিভাবে আপনারা সাজা দিচ্ছেন এবং তাদের যুক্তিগুলো কি? আসলে আমরা সেই করোনার শুরু থেকে মার্চ মাস থেকে এখনো পর্যন্ত মাঠে আমরা কন্টিনিউয়াসলি পাবলিককে সচেতন করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা এবং ক্যাবিনেট ডিভিশনের নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি। এখনো পর্যন্ত মানুষের মাঝে উদাসীনতা ভাবটা রয়ে গেছে যে আমার করোনা হলে কিছু হবে না বা অন্যের হলে আমার কি, এ ধরনের একটা
ইয়ে রয়ে গেছে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার জন্য। পাবলিক সবাই এখনো সচেতন হয় নাই, তো আমার আহ্বান থাকবে সবার প্রতি, সবাই যেন মাস্ক পরিধান করে বের হয় নিজের সুস্থ থাকার জন্য। ধন্যবাদ। যারা এই কাজগুলো করছে, যাদেরকে জরিমানা করা হচ্ছে, তাদের দাবিগুলো কি, মানে তাদের অজুহাতগুলো কি? নানা ধরনের অজুহাত দেওয়া হচ্ছে দেখছি আমরা। আসলে মানে আইন অমান্য করাটা মনে হয় যে আমাদের একটা মানে কালচারের পরিণত হয়েছে, যে আইন না মানতে পারলে নিজেকে মানে অন্যরকম একটা কিছু মনে করি। আসলে এই ট্রেডিশন থেকে, এই প্রথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে আইন মান্য করতে হবে। এবং এখন যে প্যান্ডামিক সিচুয়েশন কোভিড, এই কোভিড থেকে বাঁচতে গেলে আইন মেনে চলার মানে মেনে না চলার কোনো সুযোগ নাই। নিজে বাঁচার জন্য আইন মানতে হবে এবং সঠিক পদ্ধতিতে মাস্ক পরিধান করতে হবে। আপনারা রাস্তাঘাটে দেখেন যে অনেকে মাস্ক মুখে ঝুলায় রাখে, আবার কেউ আপনিও একটু আগে দেখছেন যে কপালে ঝুলায় রাখতেছে। তো আমরা চেষ্টা করতেছি যেন পাবলিক সঠিকভাবে মাস্কটা সবসময় রাস্তাঘাটে যখন বেরোয়, পাবলিক ফাংশনে বের হয়, তখন যেন মাস্কটা পরিধান। পর্যন্ত কতজনকে কত টাকা জরিমানা করা হয়েছে? তো আমি এই পর্যন্ত আজকে 17টা মামলা হয়েছে, 17টা বিভিন্ন জনকে জরিমানা করা হয়েছে। তো আজ পর্যন্ত করোনা শুরু হওয়ার পর থেকে আমার আজ পর্যন্ত 533টা মামলা আমি পরিচালনা করেছি। কত টাকা জরিমানা করা? জরিমানাটা ঠিক আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ জরিমানার পরিমাণটা বিভিন্ন রকম। কোথাও 50 টাকা, কোথাও মানে সামর্থ্য অনুযায়ী যে যাকে জরিমানা করা হচ্ছে তার দেওয়ার সামর্থ্য বা তার অর্থনৈতিক ইকোনমিক অ্যাবিলিটির উপরে এটা নির্ভর করে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে যারা মাস্ক পরিধান করছে না, যারা পরছে না, তাদেরকে এই জরিমানার মধ্য দিয়ে আসলে তাদেরকে কিন্তু সতর্ক করার চেষ্টা করা হচ্ছে, পরবর্তীতে যেন আর এই ভুলটি অন্তত না করেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে যারা আসলে এই ধরনের অনীহা প্রকাশ করছেন বা যারা মাস্ক পরছেন না, তাদেরকে জরিমানা করার পরপরই ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকেই কিন্তু একটি করে মাস্ক দেওয়া হচ্ছে এবং তাদেরকে বোঝানো হচ্ছে, তাদেরকে সতর্ক করার চেষ্টা করা হচ্ছে। তো এই ছিল এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মাস্ক পরা নিয়ে সচেতনতা তৈরি করা, পাশাপাশি যে মোবাইল কোর্ট পরিচালনা, সেই মোবাইল কোর্টের সবশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ সাব্বির আপনাকে। দর্শক, সাব্বির জানাচ্ছিলেন যে ঘরের বাইরে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট যে পরিচালনা করা হচ্ছে সেই নিয়ে বিস্তারিত, এবং অবশ্যই নিজে বাঁচার জন্য আইন মানতেই হবে। দর্শক, যাচ্ছে অন্য প্রসঙ্গে। আজ শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী এবছর পালিত হচ্ছে ভিন্ন আঙ্গিকে। করোনার এই দুঃসময় থেকে পরিত্রাণের জন্য ভক্তকুলের প্রার্থনা, এই অমানিসা দূর হোক মানুষের মনের কালিমাও। সনাতন ধর্মাবলম্বীরা স্বাস্থ্যবিধি মেনেই দেশ ও দশের কল্যাণে প্রার্থনা করেন। চারিদিকে যখন জরা, গ্লানি আর অধর্মের চর্চা বেড়ে যায়, তখনই প্রয়োজন পড়ে অবতারের। সনাতন ধর্মানুসারীরা বিশ্বাস করেন প্রায় 5000 বছর আগে মানুষের রূপে শ্রীকৃষ্ণ আসেন পৃথিবীতে নিপীড়িতদের পাশে দাঁড়াতে। এই দিনে পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করে ফেলছিল, তখন সেই অসুন্দর, অসুর ও দানবীয় শক্তিকে দমন করে মানবজাতিকে রক্ষায় এসেছিলেন কৃষ্ণ। মানুষের মনে সত্য সৌন্দর্যকে জাগিয়ে তোলার প্রেরণাও দিয়েছেন তিনি। আজকে সারা পৃথিবীতে করোনা ভাইরাসের এই সংকট সৃষ্টি হয়েছে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাই, আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী, এসো এসো ঋষিকেশ ধরার বার হারি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী এবারে একেবারেই ভিন্ন আমেজে। আনুষ্ঠানিকতার আড়ম্বর নেই, করোনাকালের বিধিনিষেধে ভক্তদের মনে শুদ্ধতায় সব সীমাবদ্ধতাকে জয় করার আকাঙ্ক্ষা। এই দুঃসময় শ্রীকৃষ্ণের দেখানো পথে এখন বড় প্রাসঙ্গিক মানবজাতির জন্য। পরিস্থিতির কারণে লোক সমাগম এতই কম যে সবাই কেউ আছে ভয়ে বের হচ্ছে না, ঘরে বসে প্রার্থনা করছে। সীমিত পরিসরে এটা করে যাতে আমাদের পৃথিবীর সকল মানুষের করোনা মুক্তি হয়। আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আশা করতেছি যেন এই কোভিড-19 থেকে বাংলাদেশে অল ওয়ার্ল্ডের মানুষ যেন মুক্তি পায়। স্বাস্থ্যবিধি মেনে জন্মাষ্টমীটা করছি, এবং সবচেয়ে বড় যে বিষয়টি আমরা যে ঢাকা মানে যে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল যেটা হলো সেটা আমরা বাদ দিয়েছি।
গীতাযজ্ঞ, আরতি, পদাবলী কীর্তন সবকিছুতেই ভক্তরা প্রার্থনা করেন সত্য সুন্দরে, বন্ধুত্ব, ভ্রাতৃত্বে মনুষ্যত্ব বেঁচে থাকুক, ধ্বংস হয়ে যাক অন্যায়, অসত্য, পাপ আর আত্ম অহংকার। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। করোনার কারণে সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণেই শ্রীকৃষ্ণের জন্মতিথির ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা চলছে। যিনি ন্যায়কে আশ্রয় করে থাকেন, যিনি সর্বদা ভগবস্তু শান্তি, পুষ্টি, তুষ্টি, চাষু হাজার মাইল দূর থেকে ওই অবস্থান এবং উপস্থিত এখানে তিনি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তথ্যভিত্তিক তাত্ত্বিক দিক কৃষির ভূবাচক শব্দ না, ভান্ডারী হিসেবে যিনি আছেন, বঙ্গবন্ধু থেকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। তাদের বাধ্যবাধকতার কারণে তারা আজকে আসতে পারেনি। ওম শান্তি, ওম শান্তি। বিশ্বের সকল জীব যেন সুখে শান্তিতে বাস করে। দর্শক, ৬টা নিউজ আওয়ারের সময় হলো বাজিস্টের বিরতি। ফিরে এসে আলোচনা থাকছে। দেশে প্লাজমা প্ল্যান্ট তৈরিতে বড় বিনিয়োগ। ঢাকা উত্তরেও ঝুলন্ত তার থাকবে না, মেয়র আতিকের আলটিমেটাম। হত্যা মামলার ৩ সাক্ষী গ্রেপ্তার, কাল রিমান্ড শুনানি। করোনার প্রথম ভ্যাকসিন তৈরির দাবি রাশিয়ার, টিকা নিলেন পুতিন কন্যা। করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, কাল থেকে অনলাইন ব্রিফিং হবে না। সচেতনতার কথা মানলেও মুখে মাস্ক নেই অনেকের। সীমিত পরিসরের সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপন। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবার আমন্ত্রণ জানাচ্ছি ৬টার নিউজ আওয়ারে। বছরে ১২০০ টন হিউম্যান প্লাজমা প্রক্রিয়াজাতকরণে সক্ষম এমন প্ল্যান্ট তৈরি হবে দেশে। আর এই প্রকল্পে চীনা প্রতিষ্ঠান ওরিক্স বায়োটেক লিমিটেড $৩০০ মিলিয়ন বিনিয়োগ করবে। কর্মসংস্থান হবে ২,০০০ জনের। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের অডিটোরিয়ামে এই বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, ওরিক্স বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান কাজী শাকিল ও সামিট টেকনোপলিশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান এই চুক্তিতে সই করেন। দেশে প্রথমবারের মতো কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সামিট টেকনোপলিশের ২০ একর জমিতে বায়োটেক শিল্প খাতে এই বিনিয়োগ হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বায়োপ্রযুক্তি শিল্প খাতে বড় ধরনের এই বিনিয়োগ ভিশন ২০২১ বাস্তবায়নে অবদান রাখবে।
এখানে যেটা হবে যে এই প্লাজমা যেটা কালেকশন এবং এটার যে মাধ্যমে যে ফ্র্যাকশন করা এবং নতুন নতুন ওষুধ আবিষ্কার করা, সেটা ক্ষেত্রে যেটা হবে যে বাংলাদেশের যেগুলো ইম্পোর্ট করতে হতো সেটা করতে হবে না, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আর একটা হচ্ছে বিদেশি বিনিয়োগটা পাওয়া, স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরি করা এবং বিশ্বের কাছে বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে সক্ষম এই জিনিসটি তুলে ধরা। ঢাকা দক্ষিণে মেয়রের ঘোষণার পর এবার উত্তরের মেয়র আতিকুল ইসলামও আলটিমেটাম দিলেন অক্টোবরের মধ্যে ঝুলন্ত তার সরিয়ে ফেলার। সকালে রাজধানীর কাওলা এলাকার সড়কে ইউলুপ পরিদর্শন শেষে তিনি আরও বলেন, প্রয়াত মেয়র আনিসুল হকের সময়ের অসমাপ্ত প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ করছে উত্তর সিটি কর্পোরেশন। এয়ারপোর্ট রোডের যানজট নিরসনের লক্ষ্যে হাউস বিল্ডিং থেকে তেজগাঁও পর্যন্ত 10টি ইউলুপ করার পরিকল্পনা ছিল আনিসুল হকের। আগামী ডিসেম্বরের মধ্যে সবগুলোর কাজ শেষ হবে বলেও আশা করেন আতিকুল ইসলাম। এ সময় তিনি উত্তর সিটি কর্পোরেশনের ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজধানী নোংরা করে কোনো ব্যবসা হবে না। যত ঝুলন্ত তার আছে, অক্টোবরের 1 তারিখ থেকে আমরা সমস্ত ঝুলন্ত তার, যেটি আমি ঈদের আগে অলরেডি মিটিং হয়েছে আমি বলেছি, আবার আপনাদেরকে বলতে চাই, এই ধরনের তার কিন্তু কেটে ফেলবো। 2, যে কোনো ধরনের অবৈধ রাস্তার মধ্যে, বিশেষ করে লাইটের ল্যাম্প পোস্টে বা যে কোনো জায়গায় যে কোনো ঝুলন্ত পোস্টার বা অবৈধ যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড এগুলো কিন্তু থাকতে পারবে না। এটারও কিন্তু অভিযান আমাদের শুরু হচ্ছে। পর্বতারোহী রেশমার হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলন সহ বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতাকর্মীরা। নিরাপদ সড়কের জন্য সড়ক আইন 2018 এর দ্রুত বাস্তবায়নও চান তারা। মাহফুজা মুসলিহ রিপোর্ট। দুর্গম পর্বত জয় করা রেশমা নাহার রত্না হেরে গেলেন নিজের শহরেই। পাহাড়ে আর যাবেন না রেশমা। গেল 7 আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার লেক রোড দিয়ে সাইকেলে যাওয়ার সময় প্রাইভেট কার চাপায় না ফেরার দেশে চলে যান রেশমা। সড়ক দুর্ঘটনা নয়, এটি নিশ্চিত হত্যাকাণ্ড, এমন অভিযোগ তুলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নেয় কয়েকটি সামাজিক সংগঠন। ভিডিও ফুটেজটা দেখে জানতে চাই যে আসলে ঘটনাটা কি। বিচারহীনতার সংস্কৃতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। প্রতিভাময়ী এবং সম্ভাবনাময়ী ছেলে মেয়েদেরকে আমরা রাস্তায় পিষে মেরে ফেলছি। এর থেকে দুর্ভাগা জাতি আর কি হতে পারে? আমরা দাবি জানাচ্ছি আমাদের অতি শীঘ্রই সাইকেল লেন করা হোক, আর সাইকেলের উপর যে এবার ট্যাক্স বসানো হয়েছে এই ট্যাক্সটা করমুক্ত করা হোক। হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি সড়ক পরিবহন আইন 2018 এর পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা। দ্রুত কার্যকর বিচার চাই। বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 সেটা শিথিলতা ছিল, সেই শিথিলতা বাদ দিয়ে দ্রুত কার্যকরভাবে বাস্তবায়ন, কোনো শিথিলতা দেখতে চাই না। পরে জাদুঘর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সাইকেল র্যালিতে অংশ নেয় পরিবেশ বাঁচাও আন্দোলন পবা, গ্রিন ফোর্স, ঢাকা সাইক্লিং ক্লাব ও বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ সহ 10টি বেসরকারি সামাজিক সংগঠন। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। শীতকালীন সবজি হিসেবে টমেটো সবারই পছন্দের তালিকায় 1 নম্বরে। সেই সবজি গ্রীষ্মকালেও চাষ হচ্ছে বগুড়ায়। কয়েক বছর ধরে জেলার বিভিন্ন স্থানে টমেটো চাষ করছে চাষিরা। শীতকালীন এই সবজি গ্রীষ্মকালে চাষ করে ভাগ্য ফিরিয়েছেন অনেকেই। দাম বেশি পাওয়ায় উঁচু জমিতেও ধানের বদলে টমেটো চাষ করছে তারা। মাত্র 1 মাস পর থেকেই জমি থেকে টমেটো তোলা শুরু হবে। অগ্রিম আবাদ করা এই টমেটোর দাম 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি করছে চাষিরা। বাজারে সুস্বাদু এই সবজির বেশ কদর রয়েছে এবং ফলন ভালো ও দাম বেশি পাওয়ায় খুশি বগুড়া চাষিরা। আমাদের এটা গ্রীষ্মকালীন টমেটো, আমরা আশা করতেছি এটার দাম ভালো পাবো, 1 মাসের মধ্যে উঠবে ইনশাআল্লাহ। দর্শক, আবারও সময় হলো বাজিজিস্টের বিরতির। ফিরে এসে আরোচে থাকছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব মুখার্জি। 96 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন।
করোনা ঝুঁকিতে ম্যারাডোনা। বিরতি থেকে আবারও ফিরে এলাম ৬টা নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। টানা ৩ মাস বন্ধ থাকার পর রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আজ থেকে আবারও মাছ ধরা শুরু হয়েছে। মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির জন্য গত ১ মে থেকে জারি করা নিষেধাজ্ঞা মধ্যরাতে শেষ হয়। রাত ১২টার পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই মাছ ধরতে নামেন জেলেরা। ৩ মাস পর আবারও মাছ ব্যবসায়ী আর জেলেদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কাপ্তাই হ্রদ। ভোর থেকেই রাঙ্গামাটির বিএফডিসি মৎস্য পরিবহন ঘাটে কাপ্তাই হ্রদের মাছ আসতে শুরু করে। জেলার প্রধান মৎস্য আহরণ কেন্দ্রে ভিড় করেন মাছ ব্যবসায়ীরা। মৌসুমের প্রথম দিনেই মাছ ধরতে পারায় খুশি জেলেরাও। এবারে জানাবো দেশের বাইরের খবর। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জি অস্ত্রোপচারের পর কিছুটা সাড়া দিচ্ছেন। মঙ্গলবার সকালে একথা জানান তার ছেলে অভিজিৎ মুখার্জি। আগামী ৯৬ ঘণ্টা প্রণববাবু চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন। তিনি ডায়াবেটিসের রোগী। তার তত্ত্বাবধানে ডাক্তার সিমরান কাশ্যপের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রণব মুখার্জি পুরোপুরি বিপদমুক্ত নন। শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর সোমবার রাতে দিল্লির আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। জরুরি অস্ত্রোপচারের ধরা পড়ে কোভিড-১৯। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। তার মেয়ে শর্মিষ্ঠাকে ফোন করে খোঁজ নেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সুস্থতা কামনা করে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। এবারে খেলার খবর। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা বয়সের কারণে করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। তাই জিমনাসিয়া লা প্লাতার অনুশীলন থেকে আপাতত কোচ ম্যারাডোনাকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ক্লাব চিকিৎসক। আর্জেন্টিনার শীর্ষ ফুটবল টুর্নামেন্ট সুপার লিগার ক্লাবগুলো এই সপ্তাহেই অনুশীলনে ফিরতে যাচ্ছে। কিন্তু লিগ শুরুর আগে করোনা পজিটিভ হয়েছেন ১৭ জন খেলোয়াড়। তাই সংক্রমণ এড়াতে পূর্ব সতর্কতার অংশ হিসেবেই ম্যারাডোনাকে ৩ সপ্তাহ অনুশীলন থেকে দূরে থাকতে বলেছেন ক্লাব চিকিৎসক পাবলো দেল কম্পেয়ার। ম্যারাডোনাকে নিয়ে কেন এত সতর্কতা সেটিও পরিষ্কার করেছেন এই ক্লাব চিকিৎসক। তিনি বলেছেন, ম্যারাডোনার বয়স ৬০-এর কাছাকাছি, তার ওজন বেশি, হাইপার টেনশনও রয়েছে। সম্প্রতি একটি অপারেশন করিয়েছেন তিনি। ১৯৯৭ সালে খেলা ছেড়ে দেওয়ার পর থেকেই নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন ম্যারাডোনা। এর সাথে শেষ করব ৬টার নিউজ আওয়ার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিনহা হত্যা মামলার ৩ সাক্ষী গ্রেপ্তার, কাল রিমান্ড শুনানি। করোনার প্রথম ভ্যাকসিন তৈরির দাবি রাশিয়ার, টিকা নিলেন পুতিন কন্যা। করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, কাল থেকে অনলাইন ব্রিফিং হবে না। সচেতনতার কথা মানলেও মুখে মাস্ক নেই অনেকেরই। সীমিত পরিসরে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপন। দেশে প্লাজমা প্ল্যান্ট তৈরিতে বড় বিনিয়োগ।
ঢাকা উত্তরেও ঝুলন্ত তার থাকবে না, মেয়র আতিকের আলটিমেটাম। চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব মুখার্জি, 96 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন। এবং করোনা ঝুঁকিতে ম্যারাডোনা। এই ছিল 6টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।